ধ্বংসাত্মক মানসিকতার কারণে ঝুঁকিতে সভ্যতা, কপ সম্মেলনে ডক্টর ইউনূস। যুবশক্তিকে কাজে লাগিয়ে নতুন ভিত্তি স্থাপনের তাগিদ। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. অন্তর্বর্তী সরকারের সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা কোনো দলের কাজ নয়। ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। আগারগাঁওয়ে সড়ক অবরোধ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, সভ্যতা ধ্বংসের জন্য দায়ী মানুষই। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছে যা পরিবেশের ক্ষতি করছে। তিনি বলেছেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকরে তরুণ এবং যুবশক্তির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তার ভাষণে জলবায়ু বিপর্যয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। বলেন, এই দৃষ্টিভঙ্গি শুধু মেরামত করার কথা বলবে না, বরং আরও ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথ নিয়ে যাবে। একই সাথে বর্তমান বিশ্ব বাস্তবতা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়া মানুষের সভ্যতার গুরুতর ঝুঁকির মধ্যে পড়ছে। আর একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য দরকার বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুবশক্তিকে একত্রিত করা, যে সভ্যতা নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই নিজের শক্তি যোগাবে। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. COP29 জলবায়ু সম্মেলন কভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যাচ্ছি তার কাছে। মিশু, একটু জানাবেন, ডক্টর ইউনূস কিছু পরামর্শ দিয়েছেন, আমরা শুনতে পেয়েছি, সেগুলো এখন সম্মেলনে কি চলছে জানাবেন। একই সাথে প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি আছে আজকে আমাদের একটু জানাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মূলত 3 দিনের সফর, আশা বাদ দিলে বা আশা সহ ধরলে আসলে 4 দিনের সফর। সেই সফরের 3য় দিন আজকে চলছে এবং 3য় দিনের সকাল থেকেই কিন্তু তিনি ব্যস্ততম সময় পার করিয়েছেন। সোশ্যাল বিজনেস ফোরামের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। তারপরে যেটি কান্ট্রি বক্তব্য, যেটা বাংলাদেশের অবস্থান তুলে ধরে যে বক্তব্য, সেটি তিনি দিয়েছেন। তরুণদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং মূলত যেটা হচ্ছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন সেখানে আসলে একটা জটলার মতো হয়ে যাচ্ছে। তার প্রচুর বিদেশি বন্ধু বান্ধব যারা তাকে পছন্দ করেন, যারা তাকে আগে থেকে চেনেন, তার নেটওয়ার্কের মানুষ, তারা তার সঙ্গে আসছেন, কথা বলছেন। ফলে সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম করছেন, পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএনডিপির একটি সাইডলাইন বৈঠকে তিনি অংশ নিয়েছেন। বিকেলে একটু পরে তরুণদের সঙ্গে আরেকটি বৈঠকে তিনি অংশ নেন। ফলে একটা দারুণ ব্যস্ত সময় তিনি পার করছেন। যে নতুন ধারণাটি প্রফেসর ইউনূস নোবেলজয়ী বাংলাদেশের এই সরকার প্রধান দিয়েছেন, সেটা হচ্ছে জলবায়ু সম্মেলনে আসলেই ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যস্ত যে দেশগুলো, তারা মূলত ক্ষতিপূরণের কথা বলে, তারা মিটিগেশনের কথা বলে, তারা অভিযোজনের কথা বলে। সেই ধারণার বাইরে থেকে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে নতুন যে আলোচনাটি তুললেন, সেই আলোচনাটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব, তার কারণ মূলত কারা। তিনি কাউকে দোষারোপ না করে বলছেন, এর কারণ মূলত মানুষ, অর্থাৎ আমরা, এবং মানুষ এই সভ্যতাকে ধ্বংস করার জন্য নানা কাজ করছে। এবং সেই কাজ করতার কথা বলতে গিয়ে তিনি উন্নত বিশ্বের সহ সকল মানুষের জীবন আচরণ বা যেটাকে আমরা লাইফস্টাইল বলি, সেটা পরিবর্তনের কথা বলছেন। এবং তিনি তার যে বহুল প্রচলিত ধারণা 3-0, সেই 3-0 বাস্তবায়ন করতে তিনি আহ্বান জানিয়েছেন। 0 কার্বন এমিশন, অর্থাৎ কার্বন নিঃসরণ বা পরিবেশ দূষণ কম হবে, সেজন্য ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানোর ব্যবহার কমাতে হবে, সেজন্য সৌরশক্তির ব্যবহার করতে হবে।
সেটির কথা যেমন বলেছেন, একই সঙ্গে তিনি অর্থনীতি অর্থাৎ শূন্য দারিদ্র্যের কথা বলেছেন এবং তিনি বলেছেন শূন্য বেকারত্বের কথা, এবং তিনি বলছেন এই তিনটি যদি শূন্য পরিবেশ দূষণ বন্ধ করে যদি এই তিনটি নিশ্চিত করা যায় তাহলে আগামীর পৃথিবীটা একটা সুন্দর বসবাসযোগ্য দারুণ একটা পৃথিবী এবং সেই জায়গাটায় নেতৃত্বকে দিবে, সেই জায়গাটাও ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে তরুণরা, মূলত তিনি তরুণদের উপর ভরসা করতে চান, তরুণদের উপর আস্থা রাখতে চান এবং তিনি তরুণদেরকে এই 3-0 বা 3-0 যে ফর্মুলা বা পলিসি তার আওতায় জীবন গড়ার একটি আহ্বান জানিয়েছেন। ফলে তার এই বক্তব্য নিয়ে নানা রকম বিশ্লেষণ এখানে চলছে। অনেকেই বলছেন এটি জলবায়ু পলিটিক্স বা ক্লাইমেট ডিপ্লোমেসি, জলবায়ু কূটনীতিতে একটি নতুন ধারণার উদ্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য থেকে হয়তো শুরু হলো। যদিও একটু বলে রাখা ভালো যে এবারের কপে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, কানাডার সরকার প্রধান আসেন নাই। ফলে যে দেশগুলো অনেক বেশি কার্বন নিঃসরণ করে, যাদের লাইফ স্টাইল অনেক বেশি উন্নত, তাদের কাছে এই বার্তাটি নিশ্চয়ই পৌঁছাবে এবং তারা কিভাবে দেখেন, তারা এটির উপর কিভাবে অ্যাক্ট করেন তার দিকে আসলে অনেক কিছু নির্ভর করছে। বলি ধন্যবাদ আপনাকে মিশু। অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, নির্বাচিত পার্লামেন্ট সেই কাজগুলো করবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে, কে করবে না। অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে এই ঘটনা ঘটে। জানা যায়, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্রটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল, আর এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান এবং এরপর নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে করে যানজট দেখা দেয়। আজ সন্ধ্যার মধ্যে অন্তর্বর্তী সরকারে রংপুর সহ উত্তরাঞ্চলের 5 উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বেলা 12টা থেকে রংপুর মহানগরীর মডার্ন মোড়ে অবস্থান নেয় ছাত্ররা। অবরোধ করা হয় ঢাকা রংপুর মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আন্দোলনের শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, তবে তা পূরণ হয়নি। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল উত্তরবঙ্গের 16 জেলায় মহাসড়কের প্রবেশ মুখে অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। বেলা 2টার দিকে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। বৈষম্যের শিকারের কারণে
আগে 3 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, তার মধ্যে 2 জন এই আওয়ামী লীগ সরকারের ফেসিস্টের দালাল ছিল। আমরা চাই সেই 2 জনকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের রংপুর থেকে আমাদের আক্তার হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি এবং এটা যৌক্তিক দাবি, এটা ন্যায্য দাবি। আমাদের উত্তরবঙ্গে উপদেষ্টা লাগবে। উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর এবং রাজশাহী থেকে অন্তত 2 জন করে 4 জন উপদেষ্টা পরিষদ উপদেষ্টা নিয়োগ করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান সহ আগের মতোই বড় পরিসরে 21শে বইমেলা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, বাংলাদেশ সম্পর্কে এমন একটা ন্যারেশন দাঁড় করাতে হবে যেখানে সব ধর্ম, ভাষা, সংস্কৃতি মেলবন্ধনের চিত্র উঠে আসে। কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গুম, খুন, দুর্নীতি করেছিল পতিত স্বৈরাচার সরকার, সে বিষয়টিও তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। বলেন, নাট্যকর্মীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয় আর ঘুমিয়ে থাকবে না বলে মন্তব্য করেন ফারুকী। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরো হবে। দেশকে ধ্বংস করার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের রুহের মাগফিরা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার মানসিকতাই সন্ত্রাসী মানসিকতার, এজন্য পাশের দেশে থেকেই মাঝে মাঝে হুঙ্কার দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নূর হোসেন দিবসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে শেখ হাসিনা। বলেন, সংস্কার দীর্ঘমেয়াদী হলে নানা ধরনের ষড়যন্ত্রের ফন্দি ফিকির হতে পারে, আবারও যেন ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান না হয় সে বিষয়ে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি ইস্যুতে তিনি বলেন, ভেবেছিলাম বঙ্গভবনের যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে ছবিটি সরানো হয়েছে, এর জন্য তার বিরোধিতা করেছিলেন। শেখ হাসিনার এটা তো স্বর্গরাজ্যই ছিল। বিদেশ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের প্রায় 95% আবার পাচার করে দেওয়া, স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছেই। এই কারণেই তিনি ফিরে পাওয়ার জন্য যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র, নীল নকশা, সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। রাজধানীতে বিশাল আয়োজনে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযানে নেমেও শ্রমিকদের তোপের মুখে পড়েন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনভর অভিযানের কথা থাকলেও মাত্র একটি কারখানার সিলগালা করে ফিরে যায় যৌথ বাহিনী। বুধবার সকাল 11টার দিকে 4 প্লাটুন সেনা সদস্য, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে রাজধানীর চকবাজারে শুরু হয় বিশাল আকারের এই বিশেষ অভিযান। শুরুতেই কামালবাগের 3 তলা একটি ভবনের 2য় তলায় অভিযান চালানো হয়। তবে অভিযান শুরুর আগেই উৎপাদন বন্ধ করে পালিয়ে যায় মালিকার শ্রমিকরা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করা হয় 1/2 শতাধিক বস্তা পলিথিন এবং পলিথিন তৈরির কাঁচামাল। মালিকের সন্ধান না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় কারখানাটির বিদ্যুৎ সংযোগ। এ সময়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা, স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, পুরান ঢাকাতেই রয়েছে শতাধিক পলিথিন তৈরির কারখানা, সেখানে কাজ করেন লক্ষাধিক শ্রমিক। এগুলো সবই হচ্ছে পলিথিন উৎপাদনকারী অবৈধ কারখানা, ঠিক আছে। এই কাঁচামাল দিয়ে পলিথিনে সবকিছু তৈরি করা যায় এবং আমরা তাদেরকে ব্যাপকভাবে এর আগেও সচেতন করেছি। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ, 30 নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। মাদ্রাসাগুলোতে কোন কারিকুলামে পড়াচ্ছে সেটা সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে নেই, এমনটা মন্তব্য করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণায় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বলেন, প্রাইমারি থেকে মাদ্রাসায় শিক্ষার্থীরা মাইগ্রেট হওয়ার পেছনে মাদ্রাসাকে অভিভাবকরা নিরাপদ মনে করেন। এজন্য বেশিরভাগ সময় প্রাইমারি থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। এছাড়া শিক্ষার্থী ঝরে পড়ার আরও একটি কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। এ সময়
উপদেষ্টা বলেন, এখন 150 উপজেলার স্কুলে মিড ডে মিল চালু করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের ব্যবস্থা করা হবে। মাদ্রাসাগুলোতে যে তারা কারিকুলাম পড়াচ্ছে বা কি করছে, এটা কিন্তু গভর্নমেন্ট হিসেবে আমাদের অনেক ক্ষেত্রেই বিষয়টা আমাদের তত্ত্বাবধানে নয়, এবং আমরা ঠিক জানি না তারা কি পড়াচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নাই অনেক ক্ষেত্রে। যে কোনো মূল্যে আগামী 15 নভেম্বর কাকরাইল মসজিদে প্রবেশ করতে চায় ভারতের মাওলানা সাতপন্থী আলেম ওলামা এবং তাবলিগের সাথীরা। বৈষম্য দূর করে এবারের ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করতে দেয় এবং দেশের সব মসজিদে তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনার উভয় পক্ষের জন্য নিশ্চিতের দাবি জানিয়েছেন তাবলিগ জামায়াত বাংলাদেশ। দুপুরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। তাদের অভিযোগ, কাকরাইল মার্কস নিয়ে মিথ্যাচার করছে জুবায়েরপন্থীরা। আইন অনুযায়ী কাকরাইল মার্কস নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাওলানা সাদের ইজতেমায় উপস্থিত নিশ্চিতের উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কস পরিচালনার বন্দোবস্তের দাবি জানায় সংগঠনটি। দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে। কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে। টঙ্গী বিশ্ব ইজতেমার বৈষম্য দূর করে এই ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিতে হবে। আইনের বেড়াজালে পড়ে এনজিও কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। তহবিল নিয়ন্ত্রণের নামে আইন করে এনজিও কার্যক্রম তদারকি করা হচ্ছে। সকালে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ডস অ্যাওয়ার্ড সেরেমনি বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভিন্ন মতামতকে গুরুত্ব দিতে হবে। ভিন্ন মতের হলে তারা রেজিস্ট্রেশন পাবে না, এমন যেন না হয়। দেশের সবাইকে পরিবেশের কথা বলার আহ্বান জানান তিনি। বলেন, কৃষি, শিশু, পরিবেশ যে জানিয়েই কাজ করি তা যেন দেশের জন্য হয়। যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে সিগন্যালসের ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল STC&S এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, এবং অতিথি যারা ছিলেন তাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে উপস্থিত কোর অফ সিগন্যালসের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। একই সাথে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কোর অফ সিগন্যালসের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।